গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সবচেয়ে দীর্ঘ আলোচিত একটা অধ্যায় নিয়ে আমরা বেশ কিছু ক্লাস জুড়ে আলোচনা করছি। এটা হলো সমাস। তো সেই সমাসের শ্রেণী বিভাগের একটি তৎপুরুষ সমাস, যেটার আগের ক্লাসে আমরা কিছু আলোচনা করেছি, এবং সেই তৎপুরুষ সমাসের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এই তৎপুরুষ সমাস কাকে বলে মনে আছে কি তোমাদের? আচ্ছা, তো পূর্বপদের অর্থাৎ ব্যাসবাক্যে সমস্যমান পূর্বপদ, সেই পদটি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বেশিরভাগ কারকরূপী পদ হয়ে থাকে এবং তার সঙ্গে বিভক্তি যুক্ত থাকে, তাই তো? এবং সেটা সমাস করার সময় সেই বিভক্তিটা লোপ পায় এবং সমসমান পরপদের অর্থের বেশি প্রাধান্য থাকে। তো সেই সমাসকেই তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে, তাই তো? এবং সেই তৎপুরুষ সমাসের কিছু কারকরূপী পদের বিভক্তি অনুযায়ীও কিছু শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, এবং অকারক রূপী পদের বিভক্তি অনুযায়ীও কিছু শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, তাই তো? তো সেই সমস্ত ভাগ নিয়েই আমরা আলোচনা করছি। তো আগের ক্লাসে সেই কারকরূপী পদের বিভক্তি অনুসারে ভাগগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তার মধ্যে এখনো বাকি আছে যেমন অধিকরণ তৎপুরুষ সমাস। তো অধিকরণটা কি? কারক বোঝায়, তাই না? তো আহ সেই অধিকরণ কারক রূপী বিভক্তির সেই তৎপুরুষ সমাসটা নিয়ে আমরা জানি। তো সেই অধিকরণ তৎপুরুষ সমাস অর্থাৎ অধিকরণ কারক সমাসে কিভাবে ব্যবহৃত হয়েছে, তার বিভক্তি কিভাবে ব্যবহৃত হয়েছে, সেটা জানার আগে আমাদের জানতে হবে যে অধিকরণ কারকটা কি। হুম? তো এখানে কেন প্রযোজ্য হয়েছে? তো অধিকরণ কারক কখন হয়ে থাকে বা কি? যে ক্রিয়ার যে আধার, সে ক্রিয়ার আধারকেই অধিকরণ বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো বিশেষ্য বা সর্বনাম পদে আহ, যে বাক্যের মধ্যে অবস্থিত সেই পদের যে ক্রিয়ার আধার বা স্থান কাল বোঝালে তখন অধিকরণ কারক হয়ে থাকে। হুম? এবং একে কখন কোথায় এসব দিয়ে প্রশ্ন করলে অধিকরণ তৎপুরুষ মানে অধিকরণ কারক পাওয়া যায়। তো এখানে অধিকরণ তৎপুরুষ কিভাবে আসছে? না, এখানে সমাসের ক্ষেত্রে সেই অধিকরণ কারক পুরো লাগে না, কারক নির্ণয় করতে বলা হয় না। এখানে অধিকরণ রূপী একটা পদ থাকে এবং সেই পদের সঙ্গে তার বিভক্তি যুক্ত থাকে, অর্থাৎ অধিকরণ কারক রূপী বিভক্তি যুক্ত থাকে সমস্যমান পূর্ব পদের সঙ্গে। এবং সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেটা সমাসবদ্ধ পদ তৈরি করার সময় সেই অধিকরণ রূপী বিভক্তিটা পূর্ব পদে যেটা যুক্ত ছিল সেটা লোপ পাবে, ব্যাস এটুকু। হুম? তখনই হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ সমাস। অর্থাৎ যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অধিকরণের বিভক্তি এ, অন্ত্যেস্থ ইত্যাদি লোপ পায় তাকে অধিকরণ তৎপুরুষ বলে। অর্থাৎ অধিকরণ কারক রূপী যে বিভক্তিগুলো যুক্ত থাকবে এক্ষেত্রে সেগুলো হলো এ, অন্ত্যেস্থ, হ্যাঁ, তেও যুক্ত হয়ে থাকে কখনো কখনো। ঠিক আছে? তো এই ধরনের সমাসকে বলা হয়ে থাকবে অধিকরণ তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছ? তো দেখো, উদাহরণ দেখো, যেমন অকালে মৃত্যু, অকাল মৃত্যু। এখানে অকাল স্থান কাল সময় ইত্যাদি বোঝালেই অধিকরণ হয়। তো অকালে মৃত্যু এখানে কি একটা সময়ের দিক নির্দেশ করছে, তাই না? যে অকালে, যে খুব তাড়াতাড়ি। হুম? তো তাড়াতাড়ি বলতে কি সময়টাই বোঝাচ্ছে। তো এখানে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা অধিকরণ কারক রূপী একটা পদ, তাই তো? এবং এটা দেখো সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে
কি থাকছে? একটা পূর্বপদ থাকছে, একটা পরপদ থাকছে, তাই তো? তো অকাল এটা হলো পূর্বপদ, মৃত্যু হচ্ছে পরপদ, তাই তো? তো এখানে পূর্ব পদের সঙ্গে অর্থাৎ অকাল এই পদের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? না এ, তাই তো? অকাল যুক্ত এ, অকালে। তো এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। তো আমাদের করণীয় কি? যে সেটা যখন সমাসবদ্ধ পদ তৈরি করব বা সমাস নির্ণয় করব, তখন সেই এ বিভক্তিটা লোপ পাবে। হ্যাঁ, দিয়ে হচ্ছে দেখো অকালে মৃত্যু, সেটা সমাসবদ্ধ পদ হচ্ছে অকাল মৃত্যু। এটা কিন্তু দেখো লোপ পেয়েছে, উঠে গেছে। তেমনি গৃহে আগত, গৃহাগত, তোমাদেরকে বললাম যে কোথায় কখন এই সমস্ত প্রশ্ন করলেও অধিকরণ কারক পাওয়া যায়। তো এখানে যেহেতু অধিকরণ কারক রূপী পদ থাকছে, তার বিভক্তি থাকছে, তাই সেই অনুযায়ী প্রশ্ন করেই আমাদেরকে বুঝতে হবে যে এই পূর্বপদটি আসলে অধিকরণ কারক রূপে পদ কিনা। হ্যাঁ, তো দেখো গৃহে আগত, কোথায় আগত? গৃহে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি আসছে? অধিকরণ কারক। অর্থাৎ আমরা সহজে বুঝতে পারবো যে এই পূর্বপদটি অধিকরণ কারক রূপী পদ এবং এখানে বিভক্তি রূপে এ যুক্ত থাকছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যেটা একটা অধিকরণ কারক রূপী পদ বা অধিকরণ তৎপুরুষ সমাস। হ্যাঁ, তো এখানে কি হবে? যখন সমাসবদ্ধ পদ তৈরি করব, তখন এই পূর্ব পদে যুক্ত থাকা অধিকরণ কারক রূপে যে বিভক্তি গৃহে, আসল শব্দ কি? গৃহ, তার সঙ্গে কি বিভক্তি যুক্ত হচ্ছে? না এ, তাই তো? গৃহ যুক্ত এ, গৃহে। তো এখানে এ বিভক্তি থাকছে। তো সেটা যখন আমরা সমাসবদ্ধ পদ করব, সেই এ বিভক্তিটা তুলে দেব, সেটা লোপ পাবে। ফলে গৃহে আগত সেটা হবে গৃহাগত। তেমনি কোলায় ভরা, এখানে দেখো অন্ত্যস্ত বিভক্তি যুক্ত হয়েছে। তো অন্ত্যস্ত বিভক্তি কোন কারকরূপী পদের সঙ্গে যুক্ত হয়ে থাকে? না অধিকরণ কারকরূপী পদের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তো দেখো গোলায় ভরা, কোথায় ভরা? গোলায় ভরা, অধিকরণ কারকরূপী পদ। অর্থাৎ এই পূর্ব পদটি সমস্যমান পূর্ব পদটি অধিকরণ কারকরূপী পদ এবং তার সঙ্গে অধিকরণ কারকের বিভক্তিও যুক্ত থাকছে অন্ত্যস্ত। গোলায় ভরা, তো কি হচ্ছে? সেটা এই অন্ত্যস্ত বিভক্তিটা সমাস যখন হবে তখন লুপ্ত হয়ে যাবে, দিয়ে হলো গোলা ভরা। এবং এছাড়া আরো দেখো, যেমন কোণে ঠাসা, কোণ ঠাসা, কোণে, এখানেও এ বিভক্তি থাকছে, কিন্তু সমাসের ক্ষেত্রে তখন সেই এ বিভক্তিটা উঠে যাচ্ছে, দিয়ে হলো কোণ ঠাসা। তেমনি গাছে পাকা, গাছ পাকা, রাতে কানা, রাত কানা, লোকে বিখ্যাত, লোক বিখ্যাত, মনে মরা, মন মরা। তেমনি রোদনের প্রবণতা, রোদন প্রবণতা, কণ্ঠে আগত, কণ্ঠাগত। তো এরকম ধরনের অধিকরণ কারক রূপী যে বিভক্তি যুক্ত থাকে এ অন্ত্যস্ত, এগুলি লুপ্ত হয়ে গিয়ে যে সমাস তৈরি হবে সেটাকে বলা হবে অধিকরণ তৎপুরুষ সমাস। ঠিক আছে, মনে রেখো। এবং এই অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আরো একটা বিষয় ঘটে থাকে, সেটা হলো পূর্বপদের পরনিপাত। সেটা কেমন? দেখো, সমাস নিষ্পন্ন হলে, অর্থাৎ যে সমাসবদ্ধ পদটি তৈরি হয়, সেই সমাসবদ্ধ পদের পূর্বপদ পরপদের পরে বসে। সেটা কিরকম? উদাহরণ দেখো, যেমন পূর্বে অশ্রুত। তো এখানে পূর্বপদ কোনটি? দেখো পূর্বে অশ্রুত, রাইট? তো পূর্বেটা হচ্ছে এখানে পূর্বপদ, তাই তো? প্রথমটা হলো পূর্বপদ এবং এই অশ্রুতটা হলো পরপদ, তাই তো? কিন্তু সেটা যখন সমাস নিষ্পন্ন হবে, অর্থাৎ একটা সমাসবদ্ধ পদ তৈরি হবে,
সেক্ষেত্রে কিন্তু উল্টে যাবে, অর্থাৎ পূর্বপদ পরপদে যাবে আর পরপদ পূর্বপদে আসবে। হুম, তো দেখো অশ্রুতটা সামনে যাবে আর এই পূর্বেটা পেছনে যাবে। তেমনি দেখো অশ্রুত পূর্ব, এই বিভক্তি উঠে যাচ্ছে গিয়ে, যেটা এখানে আমরা যেটা দেখলাম যে পূর্বপদ পূর্বপদেই আছে, পরপদ পরপদের স্থানেই আছে, তাই তো? কিন্তু কখনো কখনো সেই পূর্বপদ আবার অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সেটা পরপদের স্থানে বসে বা পরপদের জায়গায় বসে। হুম, তো দেখো এটা উল্টে গেল, পূর্বে অশ্রুত, একার মানে এ বিভক্তি উঠে গিয়ে হলো অশ্রুত পূর্ব, যেটা পূর্ব অশ্রুত হওয়ার কথা ছিল সেটা অশ্রুত পূর্ব। পরপদ পূর্বে বসছে, পূর্বপদ পরে বসছে। ঠিক আছে? তেমনি দেখো ভূত, পূর্বে ভূত, তো কি হচ্ছে, এখানে যেমন এ বিভক্তি থাকছে, সেই এ বিভক্তিটা উঠে যাবে সাধারণত আমাদের নিয়মানুযায়ী, সংজ্ঞানুযায়ী, তাই তো? এবং এখানে দেখো যে পূর্ব পদ আছে সেটা পরপদের জায়গা দখল করছে, আর পরপদে যেটা থাকবে সেটা পূর্ব পদে চলে আসছে। দেখো পূর্বে ভূত সাধারণ কি হওয়ার কথা ছিল না, পূর্বভূত, তাই তো? এ বিভক্তি উঠে গিয়ে হওয়ার কথা ছিল পূর্বভূত, কিন্তু এখানে তার উল্টোটা হবে, কি হবে, ভূত পূর্ব, উল্টে গেল। তেমনি দেখো পূর্বে অভূত, অভূতপূর্ব। হুম, এই পূর্বটা মানে পূর্বে, পূর্ব যুক্ত এ, পূর্বে, তো এই এ বিভক্তিটা সমাস নিষ্পন্ন কি হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। তো হয়ে থাকবে যে পূর্ব অভূত, কিন্তু সেটা যখন সমাস নিষ্পন্ন হবে, যখন একটা নতুন সমাসবদ্ধ পদ তৈরি হবে, সেক্ষেত্রে অদল বদল হবে। হুম, পূর্ব পদটা যাবে পরপদে আর পরপদটা আসবে পূর্ব পদের জায়গায়, অর্থাৎ কি হয়ে গেল না অভূতপূর্ব। তেমনি পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব, পূর্বে আস্বাদিত, আস্বাদিত পূর্ব, পূর্বে শ্রুত, শ্রুত পর্ব, এরকম আরো অনেক উদাহরণ থেকে থাকে। ঠিক আছে? তো তাহলে অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো প্রথমত, আগে আমাদের আহ অধিকরণ কারকরূপী পদটাকে চিনতে হবে। যখন না যে পদ থাকবে ক্রিয়ার সঙ্গে মিলিয়ে তাকে প্রশ্ন করতে হবে। হুম, তো অধিকরণ কারকের ক্ষেত্রে কোথায় কখন প্রশ্ন করতে হবে, হ্যাঁ, আহ করলে যে উত্তর পাওয়া যাবে, এখানে যেমন কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, সুতরাং এটা অধিকরণ কারক। এবং অধিকরণ কারক রূপী পদের চেনার আরো একটি উপায়, যেটা হলো এ আর অন্ত্যেষ্ঠ, তাই তো? এই দুটি বিভক্তি যুক্ত থাকবে, কখনো কখনো তে বিভক্তি যুক্ত থাকবে। ঠিক আছে? তো এরকম জিনিসগুলো, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা অধিকরণ কারক রূপী পদটাকে চিনতে পারবো। এবং যেটা করণীয়, অর্থাৎ সমাস নিষ্পন্ন করার যেটা করণীয়, সেটা হবে সে অধিকরণ কারক রূপী পদের সঙ্গে যে এ বা অন্ত্যেষ্ঠ বিভক্তি যুক্ত থাকবে সেটা লুপ্ত পাবে, সেটা তুলে দিলেই অধিকরণ তৎপুরুষ সমাস তৈরি হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে কখনো কখনো অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যে এ অন্ত্যেষ্ঠ বিভক্তি উঠে যাবে, আবার পূর্বপদ পরপদের জায়গায় বসবে, পরপদ পূর্বপদের জায়গায় বসবে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে আমাদের অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তারপর তো এবার আসি অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাস, অর্থাৎ অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসের যে ভাগগুলি ছিল সেই ভাগগুলি নিয়ে আলোচনা। তো তার মধ্যে হলো নং তৎপুরুষ সমাস। তো এই নং তৎপুরুষ সমাস কি? নং বলতে না বোঝায়, অর্থাৎ নঅর্থক শব্দ যেটা বুঝি আমরা বা না বাচক শব্দ, সেই অর্থেই কিন্তু এখানে নং ব্যবহার হয়েছে বা ব্যবহৃত হয়েছে।
তো আমাদের মনে রাখতে হবে এই নং তৎপুরুষ মানে না তৎপুরুষ সমাস, ঠিক আছে, মানে নঙর্থক কিছু। তো এই নং তৎপুরুষ সমাস কখন হয়ে থাকে বা কাকে বলে, কোন সমাসগুলোকে এই নং তৎপুরুষ সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেটা জান। তো পূর্বপদের না, নয়, নাই এই ধরনের নঙর্থক বা নিষেধার্থক অব্যয় হলে বা থাকলে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকলে যে তৎপুরুষ সমাস হয় তাকে নং তৎপুরুষ সমাস বা না তৎপুরুষ সমাস বলা হয়। তো এর মূল কি তাহলে, যে নং মানে না, সেই রকম ধরনের অব্যয় যুক্ত থাকে, না, নয়, নাই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবং এর আরো একটা বিষয় মনে রাখা, যেটা পরপদের অর্থের প্রাধান্য বেশি রাখা হবে, সেটাই নং তৎপুরুষ সমাস। তো দেখো, যেমন পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে নয় স্থানে অ হয়। তো কিরকম, অর্থাৎ এই নং তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও কিছু নিয়মাবলী রয়েছে, সেই অনুযায়ী সেই অব্যয়গুলি বসে থাকে, সেই অব্যয়গুলির পরিবর্তন ঘটে থাকে সমাস নিষ্পন্ন পদের ক্ষেত্রে। ঠিক আছে? তো কি বলা হচ্ছে এখানে দেখো, পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে সেই নয় যেটা থাকবে ব্যাস বাক্যের ক্ষেত্রে, সেই নয় এর জায়গায় অ হবে। কিরকম, যেমন নয় চেনা, হ্যাঁ, ব্যাস বাক্যে থাকছে নয় চেনা, সেটা যখন সমাস নিষ্পন্ন করা হবে তখন হবে অচেনা, নয়ের পরিবর্তে হবে অ। হ্যাঁ, তো নয় চেনা, অচেনা, নয় সম্মত, অসম্মত। দেখো, পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ, তো এখানে পরপদ কোনটি, এই সম্মত, রাইট? তো এই সম্মতর দন্তের স, প্রথম বর্ণ কোনটি, দন্তের স। হ্যাঁ, তো এই দন্তের সটা কি, স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। তো আমাদের নিয়মানুযায়ী যদি পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে তার আগে যে নয় নামক অক্ষরটি থাকছে সেটা বা সেই শব্দটি পরিবর্তন হয়ে যখন সমাস নিষ্পন্ন পদ তৈরি হবে, সেক্ষেত্রে নয়ের বদলে অ হবে। তো নয় সম্মত, অসম্মত হলো। নয় বিধেয়, বি, শুরুটা কি বি অর্থাৎ ব, বটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ যদি থাকে তাহলে নয়ের বদলে কি হবে, অ। তো তেমনি হচ্ছে নয় বিধেয়, অবিধেয়, নয় কাজ, অকাজ, নয় সুস্থ, অসুস্থ, এরকম যেমনি অকপট, নয় কপট, অকপট, নয় কাতর, অকাতর, নয় ব্রাহ্মণ, অব্রাহ্মণ, নয় ধর্ম, অধর্ম, নয় মিল, অমিল। এরকম আরো বেশ কিছু উদাহরণ পেয়ে যাবে তোমরা আরো বইতে। তো এখানে একটা কথা বলার, যে এই গোটা সমাসের ক্ষেত্রে যতটা ক্লাস হচ্ছে সবগুলোতে অনেক অনেক করে উদাহরণ দেওয়া, তার একটাই কারণ, যে যাদের কাছে বই নেই, আহ এই বাংলা ব্যাকরণ, এটা হয়তো তোমাদের স্কুল থেকে দেয় না, যেটা তোমাদেরকে কিনতে হয় আলাদা। তো যাদের বই নেই, যারা এই ক্লাসটা দেখছো, তো সেখানে সেক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, এতে অনেকগুলো করে উদাহরণ দেওয়া আছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারবে ভালোভাবে, তোমাদের বইয়ের প্রয়োজন হবে না। হ্যাঁ, এতে তোমাদের বেশ সুবিধে হবে সেজন্য। কেমন? আচ্ছা, যাই হোক। তো গেল 1 নম্বর নিয়ম নং তৎপুরুষের ক্ষেত্রে, যে পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে নয় থাকলে নয়ের জায়গায় অ হবে। রাইট? তারপর দ্বিতীয় দেখো, পরপদের প্রথম বর্ণ যদি স্বরবর্ণ হয় তাহলে নয়ের স্থানে দেখো অনু হবে, অনু বা অনা এরকম ধরনের। দেখো, আহ আহ নয় আবৃত, তো কি আছে, নয় আছে, এবং আমাদের নিয়মানুযায়ী যে পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ যদি হয়, তো এখানে পরপদ কোনটি, আবৃত, তাই তো? তো এই আবৃত্তির শুরুটা দেখো, অর্থাৎ প্রথম বর্ণ কি আছে, আ,
অর্থাৎ স্বরবর্ণ, তাই তো? তো স্বরবর্ণ হলে এই নয় থাকলে কি হবে? অনা বা অন বা আম, অনু, এরকম ধরনের শব্দ যুক্ত হয়ে থাকে। তো নয় আবৃত কি হবে? অনাবৃত। হুম। নয় উচিত কি হয়ে থাকবে? যেহেতু উ আছে তাহলে অনুচিত। তো এটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ অন শব্দটা তোমাদের মনে রাখতে হবে, সেটা কখনো মানে শব্দের ওপর ডিপেন্ড করছে। কখনো অনু যুক্ত হয়ে যেতে পারে, কখনো অনা হতে পারে, কখনো শুধু অন হতে পারে। হ্যাঁ। তো মনে রাখবে যে প্রথম বর্ণ মানে পরপদের প্রথম বর্ণ যদি স্বরবর্ণ হয় তাহলে নয়ের জায়গায় অন যুক্ত হবে, বা অন। তো তেমনি নয় আবৃত, এখানে আ আছে যেহেতু তাই অনের সঙ্গে আ যুক্ত হয়ে যাচ্ছে ডিরেক্ট, তাই অনাবৃত। নয় উচিত, উ আছে শুরুতে তাই অনের সঙ্গে উ হয়ে যাচ্ছে অনুচিত। নয় উদার, অনুদার। হ্যাঁ। নয় আবাদি, অনাবাদি। নয় অসন, অনশন। দেখো, প্রত্যেকটার পরপদের শুরুতেই স্বরবর্ণ, এবং স্বরবর্ণ থাকলেই নয়ের জায়গায় অন দিয়ে বসবে সমাসবদ্ধ পদটি। তো নয় উদার, এখানে উ আছে তাই অনের সঙ্গে উ সরাসরি যুক্ত হয়ে গিয়ে একটা নতুন পদ হচ্ছে, যেটা হলো অনুদান। নয় আবাদি, তাহলে অন যুক্ত আ, অনা বাদি, অনাবাদি। নয় অসম, অটা স্বরবর্ণ তাই নয় কি হবে? যে অন, অনশন। তারপর নয় অন্য কি হবে? অনন্য। হুম। তো দেখো এখানেও অন যুক্ত হচ্ছে। তারপর দেখো নয় ঐক্য কি হবে? অনৈক্য। অন যুক্ত হচ্ছে, ওইটা কি? স্বরবর্ণ। তেমনি আরো যেমন নয় অন্ত, অনন্ত। নয় আহার, অনাহার। নয় এক, অনেক। নয় অধিকৃত, অনধিকৃত। নয় আহত, অনাহত। মনে রেখো। তাহলে এক্ষেত্রে নিয়ম কি? যে পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে নয়ের জায়গায় অন হবে। ব্যাস। তারপর কখনো কখনো পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে নয়ের জায়গায় দন্তেন্ন হয়। তো প্রথম বর্ণ স্বরবর্ণ হলে যেরকম অন হয়, তেমনি পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে কখনো কখনো দন্তান্ন হয়ে থাকে। যেমন আহ নয় অতি দীর্ঘ কি হবে? নাতি দীর্ঘ। নয় অতি বৃহৎ, নাতি বৃহৎ। হ্যাঁ। তো এখানে দেখো নয় অতি দীর্ঘ, সেক্ষেত্রে এরকম তিনটে করে থাকবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সেই নয়টা না হয়ে যাবে। হ্যাঁ। তো তেমনি দেখো নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। হুম? নয় অতি বৃহৎ কি হবে? দন্তেন্ন আর এই অ মিলে হয়ে যাবে নাতি বৃহৎ। ঠিক আছে। তো তাহলে নং তৎপুরুষ সমাস বলতে যে নঅর্থক কিছু শব্দ যুক্ত থাকে। হুম? এবং এক্ষেত্রে তিনটে নিয়ম আমাদের মনে রাখতে হবে, যেটা হলো পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে নয়ের জায়গায় অ হবে। দ্বিতীয়ত, পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে নয়ের জায়গায় অন হবে। কখনো কখনো সেই পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে নয়ের জায়গায় না। ব্যাস, এটুকুই। তারপর তো এই নং তৎপুরুষের ক্ষেত্রে আবার কিছু কিছু জায়গায় এই নয়ের জায়গায় কখনো কখনো অনা, না, আ, গড়, গি, পে, নি, নির এই ধরনের শব্দগুলিও যুক্ত হয়ে থাকে। হুম। সেগুলো দেখে নাও। তো অনা দিয়ে যুক্ত যে শব্দগুলি, হ্যাঁ, যেমন নয় আঘাত কি হবে? নয় আঘাত, এখানে নয় আছে সেক্ষেত্রে অনা যুক্ত হয়ে যাবে, যে অনা। নয় সৃষ্টি, অনা সৃষ্টি। নয় আবিষ্কৃত, অনাবিষ্কৃত। হ্যাঁ। না, নয় মঞ্জুর, না মঞ্জুর। অর্থাৎ নয় থাকলে কখনো কখনো না হয়ে যায়, সেগুলো নয় মঞ্জুর, না মঞ্জুর। নেই দাবি, না দাবি। নয় জানা, না জানা। এরকম তেমনি নাবালক, যে নয় বালক, না বালক। নয় দেখা, না দেখা ইত্যাদি।
আবার কখনো কখনো সেই নয়ের জায়গায় আও হয়ে থাকে। যেমন নয় কাঁচা আকাচা, নয় কাল আকাল, নয় লুনি আলুনি, নয় ছোলা আছলা। হ্যাঁ, তেমনি গড় দিয়েও মানে আহ নং তৎপুরুষের ক্ষেত্রে কখনো কখনো ব্যাস বাক্যে নয় থাকলে সেটার বদলে গড় ও হয়ে যায় বা গড় শব্দটি যুক্ত হয়। যেমন নয় মিল, সেক্ষেত্রে নয়ের বদলে হয়ে যাবে গড় যুক্ত হবে, যে গড় মিল। নয় হাজির, গড় হাজির, যে হাজির মিল। আবার কখনো কখনো সেই আহ, নয় থাকলে ব্যাস বাক্যে সেটা যখন সমাস নিষ্পন্ন পদ হবে সেক্ষেত্রে নয়ের বদলে বি শব্দ যুক্ত হবে। যেমন নয় সদৃশ বিসদৃশ্য, নেই জোর বিজোড়, নেই ভুঁই বিভুঁই। হম, নয় পথ বিপথ, যে এই বিপথ বলতেও কিন্তু যে নয় পথই বোঝাচ্ছে। হুম, কিন্তু এটাকে সংক্ষেপ করার জন্য বি শব্দটি যুক্ত করা হচ্ছে বা অব্যয় যুক্ত করা হচ্ছে। নয় দেশ বিদেশ, সে দেশের নয় বিদেশ। তেমনি আবার এই অনা না আ বি এগুলোর মতোই আহ নয় থাকলে সেক্ষেত্রে বেও যুক্ত হয়ে থাকে। যেমন নয় রসিক বেরসিক, যে রসিকতা নেই তার মধ্যে। নয় রসিক বেরসিক, নয় ঠিক বেঠিক। হুম, যে বেঠিক মানেও তো আমরা জানি যে ঠিক নয়, তাই না? তো নয় ঠিক বেঠিক। নেই সামাল বেসামাল, এখানে নয় নেই এসবের বদলে দেখো বে যুক্ত হচ্ছে, তাই না? বেসামাল। নেই পরোয়া বেপরোয়া। হ্যাঁ, আচ্ছা, তেমনি এই এগুলোর মতোই আবার নায়ের জায়গায় বা নয়ের জায়গায় আহ বা নেই এর জায়গায় কখনো কখনো নি বা নির ও যুক্ত হয়ে থাকে। যেমন নেই আশা নিরাশা। হ্যাঁ, নেই উন, দেখো নুন। তারপরে যেমন এই যে নেই খরচ নিখরচ, নেই কুদ নিখুঁত। আচ্ছা, তো এখানে দেখো নেই, নেই আছে নয় আছে বেশিরভাগ। তো এক্ষেত্রে এই নেই উঠে গিয়ে নি যুক্ত হচ্ছে বা নির যুক্ত হচ্ছে। নেই আশা নিরাশা, মানে নির যুক্ত হচ্ছে। নি নির যুক্ত আশা নিরাশা। হুম? নেই খরচ নি খরচ, নেই কুত নিখুঁত, এখানে নি যুক্ত হচ্ছে কেবল। ঠিক আছে? তো এই নং তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বেশ খানিক লক্ষ্য করার মতো বিষয় রয়েছে। যে এই না বোঝাতে নয় বোঝাতে আরো বেশ অনেক কিছু শব্দ যুক্ত হয়ে থাকে, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যে এই একটু আগে যেমন যেগুলো ছিল যে অন যুক্ত হবে, হ্যাঁ, না যুক্ত হবে, তেমনি আবার এখানে অনা না আ বি বে নি নি এই ধরনের শব্দগুলোও যুক্ত হয়ে থাকে, যেগুলো তোমরা দেখলে যদিও বুঝতেই পারবে। যেমন বিজোড়, যে জোড় নেই তাই বিজোড়, তোমরা সহজেই সেটা ব্যাস বাক্যে লিখতে পারবে যে নেই জোড়, তাই না? তেমনি না জানা অজানা, তো নয় জানা না জানা। হুম? আবার নয় জানা অজানাও দিতে পারো। ঠিক আছে? তো এগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে যেগুলো নঙর্থক বোঝাচ্ছে এবং এগুলোর বদলে এগুলো বসে থাকে মানে অন্য ধরনের এই এই যেমন অনা না আ বি বে এই ধরনের শব্দগুলোও যুক্ত হয়ে থাকে। কেমন? আচ্ছা, তারপর তো এবার আসি পরবর্তী শ্রেণীবিভাগ, অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস। তো এটাও অকারকের বিভক্তি অনুযায়ী ভাগের অন্তর্গত। হ্যাঁ, তো এই উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে বা কি? না, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো এই এই যে উপপদ ও তৎপুরুষ সমাস, সেক্ষেত্রে উপপদটাই বা কি আর কৃদন্ত পদটাই কি, যে যাদের মিলনে এই সমাসটি তৈরি হচ্ছে। তাহলে সবার আগে আমাদের উপপদ সম্পর্কে জানতে হবে এবং কৃদন্ত সম্পর্কে জানতে হবে, তাই তো? তো উপপদ সম্পর্কে জানার আগে আমাদের কৃদন্ত পদটা আগে জানতে হবে।
কৃদন্ত পদ কি বা কাকে বলে? না, কৃৎ প্রত্যয়ান্ত পদকেই কৃদন্ত পদ বলা হয়। কৃৎ প্রত্যয়ান্ত, কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে? কি জানি আমরা, যে ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃৎ প্রত্যয়, তাকে কৃৎ প্রত্যয় বলে, তাই তো? আর সেই কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দ বা কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত পদকেই বলা হয় কৃদন্ত পদ। আর কৃদন্ত পদ সম্পর্কে জানলে দ্বিতীয় হলো উপপদ। তো উপপদটা কি? সেই কৃদন্ত পদের পূর্ববর্তী পদ হলো উপপদ, অর্থাৎ কৃদন্ত পদের আগে যে পদটি থাকে সেটাই উপপদ। যেমন দেখো উদাহরণ একটা, ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎ শব্দটির মধ্যে কোনটা কৃদন্ত পদ আর কোনটা উপপদ? জিৎ, জিৎটা হলো কৃদন্ত পদ, অর্থাৎ কৃৎ প্রত্যয় সাধিত শব্দ জিৎ। আর নিয়মানুযায়ী আমরা কি জেনেছি, যে কৃদন্ত পদের পূর্ববর্তী পদ হলো উপপদ, যেখানে কৃদন্ত পদ হলো জিৎ। আর আর এই কৃদন্ত পদের পূর্ববর্তী পদ তাহলে কি হবে? উপপদ। তাহলে ইন্দ্র হলো উপপদ, অর্থাৎ জিৎটা হলো কৃদন্ত পদ, ইন্দ্রটা হলো উপপদ। ঠিক আছে? তো এবার এটা সমাসে কিভাবে প্রযোজ্য হচ্ছে সেটা আমরা দেখি। তো উপপদের সঙ্গে সেই কৃদন্ত পদের মিলনেই যে সমাস হয়, তো এই কৃদন্ত পদ আর এই উপপদ, এই দুটো পদ মিলে উপপদ তৎপুরুষ সমাস তৈরি হয়ে থাকে। হ্যাঁ, যেমন দেখো জলে চরে যে, জলচর, এখানে কৃদন্ত পদ কোনটা, উপপদ কোনটা? এই চরটা হলো কৃদন্ত পদ আর জলটা হলো উপপদ। এবং আরো একটা কথা বলার, এই যে কৃদন্ত পদ বা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, যেটা ক্রিয়াবাচক পদও বলা হয়ে থাকে। ঠিক আছে, মনে রেখো। তো দেখো জলচর, চর মানে কি? যে বিচরণ করে এমন, ঠিক? তো বিচরণ করাটা কি কাজ বোঝাচ্ছে, অর্থাৎ ক্রিয়াবাচক একটা শব্দ, তাই না? তো মনে রাখবে এই কৃদন্ত পদ, তোমরা যদিও বা এই কৃৎ প্রত্যয় সাধিত শব্দের কথা না মনে রাখতে পারো, শেষের পরপদটি দেখবে যদি সেটা ক্রিয়াবাচক মূলক শব্দ থাকে তাহলে মনে করবে সেটা কৃদন্ত পদ। হ্যাঁ, তো দেখো, এবং আরো একটা জিনিস বলার, যে যদি দেখো সেই ক্রিয়াবাচক শব্দটি যেটা স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারছে না, তাহলে সেটা মনে করবে উপপদ তৎপুরুষ। এই যে চর, চরটা কি? কৃদন্ত পদ বা ক্রিয়াবাচক একটা শব্দ, ঠিক? তো এটা কি বাক্যের মধ্যে আলাদাভাবে ব্যবহার করা যাবে? যে জল আলাদা বা চর আলাদা, এভাবে তো ব্যবহার করা যাবে না। কি হবে? তার আগে একটা উপপদ লাগবে, তার ফলে একটা শব্দ তৈরি হবে বা সম্পূর্ণ হবে, তাই না? আর টুইস্ট এখানেই, যে যখন দেখবে এই ক্রিয়াবাচক শব্দ স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারছে না, তখনই হবে উপপদ তৎপুরুষ শব্দ। অর্থাৎ উপপদ লাগবে তার আগে। দেখো জলচর, জলে চরে যে, চরে যে, চর মানে হলো চরে যে বা বিচরণ করে। কে বিচরণ করে, কোথায় বিচরণ করে, কিছু তো শব্দ লাগবে, তাই না? না হলে সেই বাক্যটা তো সম্পূর্ণ হবে না, তাই না? সেরকম হলে সেগুলোকে বা সেই সমাসকে বলা হবে উপপদ তৎপুরুষ সমাস। মনে থাকবে? তো এই যে কৃদন্ত পদ, যেটা চেনার আরো একটা উপায় বা সহজ উপায়, যেটার জন্য তোমাদের এই চার্টটা তৈরি করা। হুম, তো দেখো এই যে এইদিকে এইগুলো হলো কৃদন্ত পদ, যেগুলো যুক্ত হয়ে থাকে উপপদের সঙ্গে। এবং কোন অর্থে ব্যবহৃত হয় সেই অর্থ তুলে দেওয়া হলো। দেখো কর
কার, কারিত, এই ধরনের কৃদন্ত পদগুলি উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদে যুক্ত থাকে। তো এই কর, কার, কারি এর অর্থ কি? করা অর্থে বোঝায়। যেমন কর্মকার, কর্ম যিনি করেন। হুম? কার্যকারী, কাজ যিনি সম্পন্ন করেন। রাইট? তো এখানে কি করা অর্থে বোঝাচ্ছে। গ, গামী এই ধরনের কৃদন্ত পদ ও শব্দের সঙ্গে যুক্ত থাকে বা উপপদের সঙ্গে যুক্ত থাকে, যার ফলে উপপদ তৎপুরুষ হয়ে থাকে। তো এই গ, গামী যেগুলো যুক্ত থাকার পরে যার অর্থ গমন করা অর্থে বোঝায়। হুম? এছাড়া বর্গীজ যা, হুম? যেটা যুক্ত থাকে যার ফলে জন্মগ্রহণ করা অর্থে বোঝায়। হ্যাঁ, যে অগ্রজ, অগ্রজ কে আসছে শেষে বর্গীজ। তো এটা হলো অগ্রে, মানে যেটা হলো অগ্রে জন্মে যে, তো জন্মগ্রহণ করা অর্থে বোঝাচ্ছে। তেমনি বদ, বদা, বাদী, অর্থাৎ যেমন ধরো সত্যবাদী। তো এখানে কি বলা অর্থে বোঝাচ্ছে, সত্য কথা বলে যে সে সত্যবাদী, বলা অর্থে বোঝাচ্ছে। তো এখানে বদ, বদা, বদী এই ধরনের কৃদন্ত পদ ও যুক্ত থাকে। এছাড়া ভয় নয়, হুম, যে বিঘ্ন, শত্রুঘ্ন, হুম, যে শত্রুকে হত্যা করেছে, শত্রুঘ্ন, অর্থাৎ এই ভয় নয় বলা একটা কৃদন্ত পদ যুক্ত থাকে উপপদের সঙ্গে, যেটার অর্থ হত্যা করা। জিত মানে জয় করা, ইন্দ্রজিৎ, এখানে যেমন উদাহরণ দেওয়া হলো ইন্দ্রজিৎ, জি। প, শেষে প থাকে। হম, মদ্যপ, মদ পান করেন যিনি, অর্থাৎ পান করা অর্থে বোঝায়। দ, দা, দাই, দেওয়া অর্থে বোঝায়। সহ, যে সহ্য করা, দুর্বিসহ, এরকম। পাতি, পতন করা, হুম, যে নিপাতি থেকে থাকে। ধারী, এটা ধারণ করা অর্থে থাকে। দন্তের শয়থয় বা দন্তের শয়থায় আকার, এটা আহ আহ, থাকা অর্থ বোঝায়। যে এছাড়া গ্রাহী, গ্রাহী কৃদন্ত পদ যুক্ত থাকে, যেটা গ্রহণ করা বোঝায়। হ্যাঁ? বাসী, যে গ্রামবাসী, বাস করা অর্থে বোঝায়। দর্শী, যে প্রত্যক্ষদর্শী, দর্শী মানে দর্শন, দর্শন করা বোঝায়। বাহী মানে বহন করা, যে নৌকা বাহী। চর, এই যে জলচর, অর্থাৎ জলে বিচরণ করা বোঝায়, অর্থাৎ চর বলতে বিচরণ করা অর্থে বোঝাচ্ছে। আচ্ছা, প দিয়ে যেন পরন্ত, হুম, যে পরকে তপ, দমন করে যিনি। তো যাই হোক, এই ধরনের কৃদন্ত পদগুলি সাধারণত উপপদের সঙ্গে যুক্ত থাকে উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এবং এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখো এখানে বেশ কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। যে অগ্রে জন্মে যে, অগ্রজ। গ্রামে বাস করে যে, গ্রামবাসী। বর্ণ চুরি করে যে, বর্ণচোরা। মধু পান করে যে, মধুপ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এখানে দেখো বর্গীর জ একটা, মানে এই বর্গীর জটা হলো কৃদন্ত পদ, কৃদন্ত পদ যুক্ত হয়ে হলো পঙ্কজ। হম, যেটা জন্ম গ্রহণ করা বোঝায়, যে ফাঁকে জন্মে যে, পঙ্কজ। দুঃখে থাকে যে, দুস্থ। কি হচ্ছে এখানে দেখো, দন্তের শয়থয় যুক্ত হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কৃদন্ত পদ দন্তের শয়থয় যুক্ত হচ্ছে। হুম, তো দন্তের শয়থয় যে থাকা বোঝায়, কিন্তু দুঃখে থাকা বোঝাচ্ছে, তাই না? পরম, তপ দমন দমন করে যে, যে পরন্ত, এখানে তপ বা প এই ধরনের কৃদন্ত পদ থাকছে। শত্রুকে হত্যা করে যে, শত্রুঘ্ন। ভয় নয়, হ্যাঁ, ভয় নয়, এটা একটা কৃদন্ত পদ। গিরিতে শয়ন করেন যিনি, গিরিশ, তালবস্য, যেটা হলো গিয়ে কৃদন্ত পদ। ঠিক আছে? রাজ্য পালন করেন যিনি, রাজ্যপাল, যে পাল, যেটাও যুক্ত থাকে। ছেলে ধরে যে, ছেলে ধরা। পকেট মারে যে, পকেট মার। নিকটে থাকে যা, নিকটস্থ। গো পালন করে যে, গোপ, অর্থাৎ যে রাখালকে বোঝায়। বা গরু পালন করেন যে, ও মানে যারা গরু গরু পালন করে তাদেরকে গোপ, গোপিনী, গোপা এসব বলে থাকে না, সেরকম।
তার মানে জল দেয় যে, জলজ। হ্যাঁ, তো এই যে দেখো যে এটাও একটা আহ কৃদন্ত পদ। পদ ও কৃদন্ত পদ আছেই। হ্যাঁ, তো এইরকম ধরনের কিছু কৃদন্ত পদ উপপদের সঙ্গে যুক্ত হয়ে উপপদ তৎপুরুষ সমাস হয়ে থাকে। অর্থাৎ যে ব্যাসবাক্যে যে সমস্যমান পূর্বপদ পরপদ থাকে, সেক্ষেত্রে যে পূর্বপদ থাকে এবং পরপদ, পরপদে যে পূর্বপদটা কি উপপদ থাকছে, আর পরপদটা থাকছে কৃদন্ত পদ, তাই তো? তো যখন সেটা সমাসবদ্ধ পদ তৈরি হবে, সেই কৃদন্ত পদ আর মানে উপপদ আর কৃদন্ত পদ মিলে একটা সংক্ষেপণ শব্দ তৈরি হয়, সেটাই উপপদ তৎপুরুষ সমাস। তো এই কৃদন্ত পদের এইগুলো ছাড়াও আরো মাস, ধরে বা ধর, হ্যাঁ, আহ, দ, এই ধরনের কৃদন্ত পদগুলো যুক্ত হয়ে থাকে, পাল, এই ধরনের কৃদন্ত পদ যুক্ত হয়ে থাকে। তো যাই হোক, উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে তাহলে আমাদের লক্ষণীয় বিষয় কি বা কোনটা মনে রাখতে হবে? না, উপপদ তৎপুরুষের ক্ষেত্রে পূর্বপদ হবে উপপদ, পরপদ হবে কৃদন্ত পদ। ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে এইরকম ধরনের ব্যাসবাক্য থাকে যে যেই যুক্ত থাকে। যেমন অগ্রজ, অগ্রের জন্মে যে, কঙ্কে জন্মে যে, হ্যাঁ? গ্রামে বাস করে যে। তো এই ধরনের যে থাকে বেশিরভাগ। তো এবং স্বাভাবিকভাবে যেটা থাকবেই, কারণ শেষে যে কৃদন্ত পদ, সেটা তো ক্রিয়াবাচক শব্দ, তাই না? তো সেই জন্য যে করে বা কি বোঝাচ্ছে সেটার জন্য যে থাকে, যে বর্ণ চোরা, বর্ণ চুরি করে যে, তাকে বর্ণ চোরা বোঝায়। চোরা তাও একটা ক্রিয়ার মধ্যেই পড়ছে, চুরি করা। হুম, তো যাই হোক, এটা মনে রাখতে হবে, পূর্বপদ উপপদ, পরপদ কৃদন্ত পদ, দুটোর মিলনে যে পদ সৃষ্টি হচ্ছে সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে? আর এই ধরনের কৃদন্ত পদগুলি উপপদের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে? তো তৎপুরুষ সমাসের এই ভাগগুলি ছাড়াও আরো একটি ভাগ রয়েছে, সেটা হলো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। তো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস কি, কাকে বলে? না, যে তৎপুরুষ সমাসে পূর্বপদ ক্রিয়া বিশেষণ হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। অর্থাৎ সমসমান পূর্বপদ যেটা, সেটা ক্রিয়া বিশেষণ মূলক শব্দ হবে। ঠিক আছে? যেমন দেখো, অর্ধভাবে স্ফুট, অর্ধস্ফুট। তো এখানে ক্রিয়াটা কি? স্ফুট, স্ফুটিত হওয়া, যেটা ক্রিয়া কাজ করে, এবং ওই ক্রিয়ার বিশেষণ রূপে কাজ করছে তার পূর্বপদটি অর্ধ। সেই স্ফুটটা বা স্ফুটিত হওয়াটা কি রকম, তার দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাচ্ছে তার পূর্বপদটি। হুম, তো যেহেতু এই দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝালে কি হয়, বিশেষণ হয়। তো এই ক্রিয়ার বিশেষণ রূপে কাজ করছে পূর্বপদ। তো সেই জন্য বলা হচ্ছে এই এই বিশেষণটাকে তাই ক্রিয়া বিশেষণ বলা হচ্ছে একসঙ্গে। হুম, তো দেখো, অর্ধস্ফুট, তো অর্ধ ভাবে স্ফুট, অর্ধমৃত, মৃত যেটার বিশেষণ হিসাবে কাজ করছে তার পূর্ব পদ অর্ধ। সুতরাং এটা কি? ক্রিয়া বিশেষণ, যে ক্রিয়ার বিশেষণ, তাই ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? তো কি হবে এটাকে ব্যাসবাক্যে? অর্ধভাবে মৃত, অর্ধমৃত। নিম ভাবে রাজি, নিম রাজি, যে অর্ধরাজি, সেটাকে নিম ভাবেও ব্যবহৃত হয়ে থাকে। আধ ভাবে ময়লা, আধ ময়লা, আধ ভাবে মরা, আধ মরা। ঠিক আছে? তো এইরকম পূর্বপদ ক্রিয়া বিশেষণ হলে সেই সমাসটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। ঠিক আছে? এবং তৎপুরুষ সমাসের যে বৈশিষ্ট্য, যে ওই আহ, যে অব্যয়টা থাকছে সেটা লোপ পাবে, লোপ পাচ্ছে, ভাবে বলে যে অব্যয়টি যুক্ত হচ্ছে বা যেটা সংযুক্ত একটা শব্দ যুক্ত হচ্ছে, সেটা কিন্তু সমাসবদ্ধ পদে আর থাকছে না।
এবং এই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস চেনার আরো একটি উপায় যে এক্ষেত্রে বেশিরভাগ তার সংযুক্ত শব্দ হিসাবে ভাবে যুক্ত থাকে। দেখো, অর্ধ ভাবে স্ফুট, অর্ধ ভাবে মৃত, নিম ভাবে রাজি, আধো ভাবে মরা। হ্যাঁ? তো যাই হোক, তো এই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের সমাস চেনার দুটো উপায় কি? প্রথম হলো যে পূর্বপদ ক্রিয়া বিশেষণ হবে এবং এটা ব্যাসবাক্যে সংযুক্ত শব্দ হিসাবে ভাবে যুক্ত থাকে। ঠিক আছে? তো আজকে এটুকুই। এবং এই তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগের মধ্যে দুটি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা বাকি রয়েছে, যেটা ব্যাপ্তি তৎপুরুষ সমাস আর একটা উপসর্গ তৎপুরুষ সমাস, যেগুলো অকারক বিভক্তি অনুযায়ী তৎপুরুষের ভাগ। তো আজকে এই পর্যন্ত। তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই তৎপুরুষ সমাসের পরবর্তী ভাগগুলির আলোচনা পর্ব নিয়ে। কেমন? ধন্যবাদ।